আচ্ছা, এখন আপনাদেরকে অন পেজ এসইও সম্পর্কে আলোচনা করা হবে। এখন আর হচ্ছে অন পেজ এসইওটা শেখানো হবে। হ্যাঁ? তো অন পেজ এসইও এর ভিতরে দেখেন কি, কি আছে। মানে মানে অন পেজ এসইওটা আমরা কেন করি? মূলত আগে এটা জেনে নিই অন পেজ এসইও কি? আর অন পেজ এসইও আমরা কেন করি? হ্যাঁ? অন পেজ এসইওটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজের জন্য আমরা হচ্ছে আ কিওয়ার্ডের প্লেসমেন্ট, কিওয়ার্ডের হচ্ছে কনটেন্টের ভিতর কিওয়ার্ডের প্লেসমেন্ট, হ্যাঁ? অ্যা কিওয়ার্ডকে অপটিমাইজ করি কনটেন্টের ভিতরে ওই একটা নির্দিষ্ট পেজের জন্য। তো ওইটাই আরকি অন পেজ এসইও, হ্যাঁ? তাছাড়া আপনার অন পেজ এসইও এর ভিতরে আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। মনে করেন একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিলেন। দেখেন আপনার হচ্ছে আমরা একটা কনটেন্ট নিয়ে নিই। ফার্স্ট এর এই কনটেন্টটা করি, হ্যাঁ? এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ। পোর্টালটা ওপেন করলাম। এই মূলত মানে এসইও করি কিন্তু প্রত্যেক মানে একটা নির্দিষ্ট পেজের জন্য কিন্তু আমরা এসইও করে থাকি, হ্যাঁ? সো মনে করেন আমাদেরকে এই পেজের জন্য এসইও করতে হবে। এসইও করলে কি হবে? র‍্যাংকিং আ আপনার হচ্ছে টপে র‍্যাংক করতে পারবো, হ্যাঁ? এই হচ্ছে বিষয়। হ্যাঁ? এখন অন পেজ এসইও এর ভিতরে অনেক বিষয় আছে। ওয়ান বাই ওয়ান আমি ওইগুলো নিয়ে কথা বলব। দেখেন ফার্স্ট এ কি আছে? ফার্স্ট এ আছে স্ট্রাকচার অফ কনটেন্ট। স্ট্রাকচার অফ কনটেন্ট এটা কিন্তু কনটেন্ট রাইটারের কাজ, হ্যাঁ? যে কনটেন্ট রাইটার আছে তাকে কি করতে হবে? কম্পিটিটর অ্যানালাইসিস করে তাকে হবে কাজগুলো দিবেন আর কম্পিটিটর একটা কনটেন্ট লিখবে, কনটেন্ট স্ট্রাকচার তৈরি করবে। কনটেন্ট তো তারপরে অন পেজ এসইও এর ভিতরে আ আপনার হচ্ছে আরেক সেকেন্ড এ যেটা আছে অন পেজ এসইও এর ভিতরে এটার মেটা টাইটেল আমাদের মেটা টাইটেল অপটিমাইজ করতে হবে। নিকন ভার্সেস একটা এই টোটাল স্পেসটাও একটা ক্যারেক্টার কোশ্চেন বোধক এরকম 60 ক্যারেক্টার। তারপর মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশনটা কি? এই যে এটা এখানে এই দেখেন এটা মেটা ডেসক্রিপশন, হ্যাঁ? এটা হতে হবে 156 থেকে 160 160 ক্যারেক্টারের থেকে কম হইতে হবে, হ্যাঁ? 160 লেস দ্যান 160 ক্যারেক্টার। ঠিক আছে? আছে হেডার ট্যাগস, হ্যাঁ? এগুলো অপটিমাইজ করতে হবে। মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করতে হয়, মেটা টাইটেল অপটিমাইজ করতে হয়। হেডার ট্যাগ গুলো দেখেন, হ্যাঁ? এর ভিতরে যে H1 ট্যাগ থাকে, H2 ট্যাগ থাকে, হ্যাঁ? H6 পর্যন্ত আপনি H6 সরি H6 টোটাল H1 থেকে H6 হচ্ছে আপনার হেডার হয়ে থাকে। সো এই কোনটা এই দেখেন এইটা। স্প্যাম করবো বা অ্যা অপ্রয়োজনীয় মানে জোরপূর্বক আমরা কিওয়ার্ডটা কোনো জায়গায় ইউজ করব না। H1 হোক, H2 হোক, H6 হোক, কোনো জায়গাতেই আমরা কনক্লুশন হোক কোনো জায়গাতে আমরা বা জোরপূর্বক পুশ করব না, ইউজ করব না। সাথে সেটা স্টাফিং হয়ে যাবে। সেটা Google তখন র‍্যাংকিং আপনাকে পিছায় দিবে। হ্যাঁ? কিন্তু আপনি র‍্যাংকিং হারায় ফেলবেন। সো এই কিওয়ার্ডটা খুবই স্মার্টলি অ্যান্ড ন্যাচারালি আপনার হচ্ছে এখন এই কিওয়ার্ডটা কনটেন্টের এই আপনার বিভিন্ন আমরা আরেকটা কনটেন্ট নিই দাঁড়ান। টাইটেলের ভিতরে এই যে টাইটেলটা দেখতেছেন এই যে টাইটেলের ভিতরে সেম টু সেম ওইভাবেই যে এড করতে হবে এরকম না। আমরা একটু নিজেদের মতো করে ন্যাচারালি যেভাবে করা যায় সেটা একবারে সেম টু সেম যদি ইউজ করা যায় ওটা যদি ন্যাচারালি হয় তাইলে আমরা ইউজ করতে পারবো সমস্যা নেই। এক কথা ন্যাচারালি হইতে হবে। আর ন্যাচারালি ভাই কিরকম হয় এটা বুঝে নিতে হবে। হ্যাঁ? এগুলো নিয়ে কথা বলতেছি না। এটা কমন সেন্স এর বিষয়। আপনি বলে দিবেন ন্যাচারালি যাতে হয় সবকিছু, হ্যাঁ? জোরপূর্বক যাতে না হয়। দরকার হলে এক্সাক্টলি আপনার এই যে মেটা টাইটেল এ আপনি আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। এই যে কিওয়ার্ডটা কি থাকতে হবে। এক্সাক্টলি হুবহু এভাবেই থাকতে হবে এরকম না। এখানে যে ইনটেন্ট টা প্রকাশ করতেছে, হ্যাঁ? যেভাবে আছে হুবহু না হলেও হবে। যত মানে এখানে আপনার এই ওয়ার্ড গুলো থাকতে হবে। যদি এক্সাক্ট কিওয়ার্ড না বসাইতে পারেন, একটু ঘুরায় ফিরায় ন্যাচারালি অথেন্টিক যাতে লাগে। সেভাবে দিয়েন বাট ন্যাচারাল যাতে হয় সবকিছু কিওয়ার্ডের প্লেসমেন্ট। মানে থাকতে হবে। এরকমই বলতে হবে। হ্যাঁ? কমিউনিকেট করতে হবে। কনটেন্ট রাইটারের সাথে কিন্তু আপনাদের কমিউনিকেট করতে হবে। বলে দিতে হবে। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন মানে ইমেজ অপটিমাইজেশন। এই যে একটা কনটেন্ট ওপেন করছি, হ্যাঁ? এখন কনটেন্টের ভিতরে iOS R100 এর একটা প্রোডাক্টের ক্যামেরার ছবি দেখতেছেন। তারপরে আরো নিচে যাই। এই যে দেখেন এখানে আরেকটা ছবি। এই ইমেজগুলো অপটিমাইজ করতে হবে। মানে আপনার হচ্ছে যখন আপনি এই কনটেন্টের ভিতরে আপনার হচ্ছে ইমেজটা পাবলিশ ইনসার্ট করবেন, অবশ্যই আপলোড করবেন। অবশ্যই এটা ভালো রেজোলিউশন হইতে হবে। হ্যাঁ? একদম ঘোলা যাতে না হয় বা কারোরটা কপি করবেন না। কপি করলেও যে যারটা ফ্রিলি ইউজ করা যাবে, হ্যাঁ? কপিরাইট ফ্রি আছে সেটা ইউজ করবেন। তারপর হচ্ছে আপনার যদিও ফ্রি কপি জিনিস এই ওয়েবসাইট ইউজ করতে পারেন, হ্যাঁ? কপিরাইট দেবে না কেউ। কপিরাইট মূলত আপনার ওই Facebook, YouTube ওইসব প্ল্যাটফর্মে বেশি দেয়। এতে ওয়েবসাইটে কপিরাইট হয় না বেশি, হ্যাঁ? তো আপনারা ইউজ করতে পারবেন কপি জিনিস, প্যারা নাই। বাট এখানে হবে কি? তো আপনারা কি করবেন? ইমেজটাকে হাই কোয়ালিটি মানে যাতে ঘোলা না হয়। তারপর ইমেজটাকে ওএপি ফরম্যাটে
কনভার্ট করে পাবলিশ করুন। পিএনজি বা জেপিজি এগুলো না, ওএফপি। ওএফপি ফরম্যাট, এটা মাথায় রাখবেন। ওএফপি ফরম্যাটে আপনাকে কিন্তু ইমেজ আপলোড দিতে হবে এবং ইমেজের কিন্তু অল টেক অল ট্যাগ অল টেক্সট বা অল ট্যাগ এগুলো কিন্তু অ্যাড করতে হবে। যখনই ইমেজটা আপনি অ্যাড করতে যাবেন এই কন্টেন্টের ভিতরে, তখন কিন্তু একটা অপশন আছে ইমেজ অল ট্যাগের। ওইখানে যে ইমেজ অল টেক্সট বা অল ট্যাগ, ওইখানে কিন্তু আপনাদের এই কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। কিওয়ার্ডটা দিয়ে দিবেন, মেন কিওয়ার্ড। এই যে মনে করেন এটা মেন কিওয়ার্ড, ক্যানন ভার্সেস নিকন হুইচ ইজ বেস্ট, এটা ইউজ করে দিবেন অলটাকে ওইখানে, হ্যাঁ। আর ইমেজটাকে এসইও করে নেবেন। ইমেজ এসইও কিভাবে করতে হয় এগুলো পরে দেখানো হবে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল ইন্টারনাল লিঙ্কিং। পরের অন পেজ অপটিমাইজেশন অন পেজ এসইও এর ভিতরে আমাদের আর পরের বিষয়টা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। মানে এই যে একটা কন্টেন্টের ভিতরে মনে করেন এই দেখেন অনেকগুলো অ্যাঙ্কর টেক্সট দেখা যাচ্ছে। এই যে এটা একটা অ্যাঙ্কর টেক্সট, তারপর আরো নিচে যাই, এটা হচ্ছে একটা কি বলে, এই যে এই দেখেন ফিল্ম ফটোগ্রাফি লিঙ্ক করছে, এই কারণে এইভাবে দেখাচ্ছে। তো এই যে এইটা লিঙ্ক করছে, এটা দেখি মানে আমরা ওপেন করে একটা পেজে এই লিঙ্কটা দেখেন, এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এই ওয়েবসাইটের নাম কি? এক্সপার্ট ফটো, সরি, এক্সট্রা ওপেন করলাম। এই যে এটা ফিল্ম ফটোগ্রাফি, এটা ওপেন করছি আর একটা পেজে। এটাও দেখেন সেম ওয়েবসাইটে নিয়ে গেছে, বাট অন্য আরেকটা কন্টেন্টে, হ্যাঁ, অন্য কন্টেন্টে নাকি। গ্রেট ডিবেট, এটার ইউআরএল দেখি আর এইটার ইউআরএলটা দেখি, ডিফারেন্ট। সো ওনার একটা পেজে নিয়ে গেছে, হ্যাঁ। সো এটা আসলে আমরা নো থ্যাঙ্কস, এটা photography.com, এটা কিন্তু লেখা আছে expertphotography.com, ঠিক আছে? মানে একই ওয়েবসাইটে নিয়ে গেছে। তার মানে এটা একটা ইন্টারনাল লিঙ্কিং করা হয়েছে এখানে। কনটেন্টের ভিতরে ইন্টারনাল লিঙ্কিং আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে যদি পোস্ট করতে যান, তখন হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কিং এর একটা অপশন আসে, ওইটা আপনার হচ্ছে ওই ওইখানে ইন্টারনাল লিঙ্কিং করা যায়, হ্যাঁ। এগুলো একদম ইজি প্রসেস, নিজেরাই ইন্টারনাল লিঙ্কিং এটা কিভাবে করে একটু নিজেরাই দেখে নেবেন, হ্যাঁ। আসলে এটা আমরা মূলত এই লিঙ্কটা ওপেন করে আমাদেরই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। মানে এই যে আ এক্সপার্ট photography.com ওয়েবসাইটে কিন্তু নিয়ে গেল। এইজন্য এটা ইন্টারনাল লিঙ্কিং। আর এটা যদি আমাদের মনে করেন অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাই, আচ্ছা দেখি অন্য একটা এক্সটার্নাল লিঙ্কিং আপনার হচ্ছে যদি মানে এটা কিন্তু অন পেজ এসইও এর ভিতরে পড়ে, হ্যাঁ? এটা নাই। তো ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আপনার অন পেজ এসইও এর ভিতরে পড়ে, হ্যাঁ? তো আমরা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং ২ টাই করব। মানে এটা এ ইন্টারনাল লিঙ্কিং করছে, এজন্য আমাদের পেজে নিয়ে গেল। এক্সটার্নাল লিঙ্কিং হলে হবে কি অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমি দেখাই। এটা আমরা নিয়ে যাই, দেখি অ্যামাজনে নিয়ে যাবে মনে হয়। দেখি। আচ্ছা যাক, এটা মনে করেন এটা আমাদের ওয়েবসাইটে নিয়ে মানে সেম টু সেম ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটাও ইন্টারনাল লিঙ্কিং। অন্য যদি এটা যদি আমরা এই লিঙ্কটা ওপেন করে যদি এই ডোমেইন ছাড়া, এই যে .com expertphotography.com ছাড়া এই ওয়েবসাইট, তো আমাদেরকে করতে হবে কি কনটেন্টের ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দুটোই ইউজ করতে হবে। বেশি না, অতিরিক্ত না, খুব কম ইউজ করতে হবে, বাট অপ্রয়োজনে না, মানে আপনার জোরপূর্বক না, ন্যাচারালি যা করতে হবে সব ন্যাচারালি। অনেকে ভাবে যে ভাই কিওয়ার্ড আমরা যেখানে সেখানে মানে প্রচুর কিওয়ার্ড, যদি আমাদের কিওয়ার্ডটা প্রচুর জায়গায় ইউজ করি, মানে উড়াধুরা ইউজ করি, মানে অপ্রয়োজনীয় ইউজ করি, মানে আমাদের প্রচুর ইউজ করবো, হ্যাঁ, সেটা কিন্তু স্টাফিং হয়ে যাবে। বা আপনার এই যে এম কি বলে ইন্টারনাল লিঙ্কিং অনেকগুলা উপরে র‍্যাংক করবে। না ভাই, এরকম কিছুই না। আপনি ওইভাবে করলে আপনার উল্টো আরো র‍্যাংক ডাউন হয়ে যাবে। স্প্যাম হয়ে যাবে। সো আপনাদের ন্যাচারালি করতে হবে। তারপরটা ডেপথ অফ দ্য কনটেন্ট। মানে এটা আপনার কাজ না, এটা কনটেন্ট রাইটারের কাজ, হ্যাঁ? যে কনটেন্ট লিখবে তাকে খুব ভেবেচিন্তে কনটেন্ট লিখতে হবে। হ্যাঁ? তাকে কম্পিটিটর এনালাইসিস করতে হবে। কম্পিটিটররা কত ডেপথ কনটেন্ট লিখছে, তাদের থেকে বেটার কনটেন্ট লিখতে হবে। তাদের থেকে আরো বেশি ডেপথ আ ডেপথ আলোচনা করতে হবে কনটেন্টের ভিতরে। ডেপথ কনটেন্ট লিখতে হবে, হ্যাঁ? এটাও কিন্তু একটা র‍্যাংকিং ফ্যাক্টর বা অন পেজ এসইও ফ্যাক্টরস। এগুলো আমরা আলোচনা করতেছি অন পেজ এসইও ফ্যাক্টরস। ফ্যাক্টরস। আচ্ছা, তারপরে ইমপ্লিমেন্ট অফ স্কিমা, হ্যাঁ? এই যে আপনার হচ্ছে এখানে দেখেন, এটা কিন্তু স্কিমা, এই দেখেন নিকন ভার্সেস, এগুলো স্কিমা, আর্টিকেল স্কিমা থাকে, তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্ট স্কিমা থাকে, অনেক ধরনের স্কিমা থাকে, হ্যাঁ? বিভিন্ন ধরনের স্কিমা হচ্ছে আপনার এফএকিউ স্কিমা থাকে, হ্যাঁ? অনেক ধরনের স্কিমা থাকে। তো আমাদেরকে করতে হবে কি এই স্কিমাগুলো বিভিন্ন প্লাগইনের মাধ্যমে এড করা যায়, এগুলো এড করে দিতে হবে, হ্যাঁ? এগুলো নিয়ে পরে আলোচনা হবে। স্কিমাটা একটা অন পেজ এসইও ফ্যাক্টরস। অপটিমাইজ ইউআরএল ফ্রেন্ডস বলে, হ্যাঁ? এই যে র‍্যাংক করতেছে ফার্স্ট টপে, এই কনটেন্টটা ওপেন করলাম একটা পেজে, তো একটা ট্যাবে, তো এখানে যে ওই কনটেন্টের ইউআরএলটা দেখা যাচ্ছে, এটাকে অপটিমাইজ করতে হবে। মানে এখানে আপনার মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, হ্যাঁ? অ্যাজ ইট ইজ হুবহু যে থাকতে হবে তা না। ন্যাচারালি যতটুকু মানে ক্লোজ ফরম্যাটে থাকে আরকি, হ্যাঁ? যতটা উম উম যতটা একুরেটলি রাখতে পারবেন রাখবেন। একদম যে হুবহু কিওয়ার্ড যেরকম আছে ওইভাবে বসাতে হবে এরকম কোনো মানে নেই। আশা করি বুঝতে পারছেন, এগুলো আসলে সিম্পল বিষয়, হ্যাঁ? একটু
মাথা খাটাবেন, এগুলো বুঝতে পারবেন। ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স ভাই, এখন কথা হচ্ছে পরবর্তী অন পেজ এসইও ফ্যাক্টরস হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ভাই ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই যে মনে করেন আপনি আপনার একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, ফার্স্টে টপে কন্টেন্টটা র‍্যাঙ্ক করতেছে, এটা আপনি একটা মানে এই কন্টেন্টটা পড়বেন এখন। তো আপনি এটা একটা ট্যাবে ওপেন করলেন, এখন ট্যাবের হচ্ছে লোডিং স্পিড খারাপ, মানে অনেক সময় লোড হচ্ছে ভাই, হ্যাঁ? তাহলে একটা ইউজার এক্সপেরিয়েন্স খারাপ এক্সপেরিয়েন্স হলো। এগুলোর উপরেও কিন্তু র‍্যাঙ্কিং ডিপেন্ড করে, আপনার এই কনটেন্টের র‍্যাঙ্কিং, এগুলা ইউজার এক্সপেরিয়েন্স। মানে আপনার হচ্ছে এই পেজে আসলো, আপনি কিওয়ার্ড এখানে কি আছে? Canon ভার্সাস Nikon হুইচ ইস দ্য বেস্ট? বাট আপনার কনটেন্টের ভিতরে Canon আর Nikon এর Canon এর জায়গায় Sony, হ্যাঁ? Sony ভার্সাস Nikon হুইচ ইস দ্য বেস্ট আছে। তাহলে কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স বাজে হবে, হ্যাঁ? এগুলো কমন সেন্স, এগুলো কিন্তু বুঝতে হবে ভাই। এগুলো না বুঝতে পারলে এসইও মানে শেখা আপনার দরকার নেই। কমন সেন্স এনাফ। আচ্ছা, তারপর হচ্ছে কি বলে হুইচ ইজ দ্য কি বলে নিকন ভার্সেস আমাদের কিওয়ার্ডটা, তারপর হচ্ছে কি করতে হবে ইউজার এক্সপেরিয়েন্স যাতে ভালো হয় সেজন্য আপনারা করবেন কি, এখানে কিছু প্রোডাক্ট বাই ফ্রম অ্যামাজন এগুলো কিন্তু এড করতে পারেন, হ্যাঁ? বা এই যে লোডিং স্পিড কিরকম, এগুলো লোডিং স্পিড ভালো হতে হবে। আবার ইমেজের লোডিং স্পিড, ইমেজ অনেক সময় আপনার হচ্ছে এখন বলতে পারেন যে ভাই লোডিং স্পিড এটা আবার কিভাবে কি করব? লোডিং স্পিড ওয়েবসাইটে ডেভেলপারকে বলবেন, ওয়েবসাইট যে বানাইছে বা আপনার ক্লায়েন্টকে বলবেন যে ভাই এই ওয়েবসাইটে লোডিং স্পিড খারাপ, ডেভেলপারকে বলেন স্পিডটা ভালো করতে। ঠিক আছে? এভাবে বলে দিবেন আরকি। আচ্ছা, এটা গেল অন পেজ এসইও এর ভিতরে ইউজার এক্সপেরিয়েন্স, এটা গেল। তারপর হচ্ছে সিটিআর অপ্টিমাইজেশন। সিটিআর অপ্টিমাইজেশন বলতে এই যে আপনার ক্লিক থ্রু রেট, সিটিআর এর ফুল ফর্ম ক্লিক থ্রু রেট। মানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আপনার হচ্ছে যদি ১০০ জন এইটা এটা ভিউ করে, হ্যাঁ? মানে আপনার এই কনটেন্টটা এই যে নিকন ভার্সেস ক্যানন, এই এটাকে কনটেন্ট, হ্যাঁ? এটা একটা কনটেন্ট, এই নিকন ভার্সেস ক্যানন হুইচ ইজ বেস্ট। তারপরে হচ্ছে আপনার আপনার এই কনটেন্টটা এখানে র‍্যাঙ্ক ধরেন দেখলো ৫০ জন ক্লিক করলো। তাহলে আপনার একটা ক্লিক থ্রু রেট একটা জেনারেট হবে। ক্লিক থ্রু রেট এটার কত হবে তাহলে আপনার ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ ১০০%। তাহলে দেখেন 50% হবে, হ্যাঁ? ক্লিক হইছে ৫০ টা, ইমপ্রেশন হইছে মানে এই কিওয়ার্ড লিখে মনে করেন ১০০ জন মানুষ আ আপনার এই দেখছে। ১০০ জন মানুষ আপনার এই কনটেন্টটা দেখছে। তো ১০০ টা ইমপ্রেশন। যতবার দেখবে একটা করে ইমপ্রেশন কাউন্ট হবে। আর যতবার ক্লিক করবে একটা করে ক্লিক কাউন্ট হবে। তো ক্লিক ভাগ ইমপ্রেশন, ধরেন ৫০ টা ক্লিক, ১০০ টা ইমপ্রেশন। ইমপ্রেশন সবসময় বেশি হয়, ক্লিক সবসময় কম হয়। সো ক্লিক ৫০ টা, ১০০ টা ইমপ্রেশন, ৫০ ভাগে ১০০ গুণ ১০০%, 50% হচ্ছে সিটিআর এর। এই একেকটা এই যে ১ নম্বরে যে আছে, ২ নম্বরে যে আছে, ৩ নম্বরে যে আছে, ৪ নম্বরে যে আছে, এদের এই ওয়েবসাইটের এই কনটেন্টের একেকটার কনটেন্টের সিটিআর রেট একেক রকম হবে। কারোরটা কম হবে, কারোরটা বেশি হবে, হ্যাঁ? সো এই সিটিআরটা এই সিটিআর এর অপ্টিমাইজেশন মানে করতে হবে আমাদেরকে। মানে কনটেন্টটাকে বেটার করতে হবে। কনটেন্টের অপ্টিমাইজেশনটাই সিটিআর অপ্টিমাইজেশন। কনটেন্ট অপ্টিমাইজেশন মানে আপনার হচ্ছে ইউজার কি এই কিওয়ার্ড লিখে সার্চ দিছে, তো এই কিওয়ার্ডের ইনটেন্ট কি? এটা যাতে ফিল আপ হয় আপনার কনটেন্টের ভিতরে, যে যাতে সে এই অ্যান্সারটা পায়। মনে করেন এটা একটা কোয়েশ্চেন করছে, এই কোয়েশ্চেনের একটা অ্যান্সার, প্রপার অ্যান্সার যাতে আপনার কনটেন্টের ভিতরে পায় সে। তাইলে আপনার সিটিআর অপ্টিমাইজেশন হয়ে যাবে, কনটেন্ট অপটিমাইজেশন ২ টাই হয়ে যাবে। ঠিক আছে? এরকম আরকি। তারপরে বা এখানে আপনার হচ্ছে আ মেইন কিওয়ার্ড এখানে রাখতে হবে, এখানে রাখতে হবে। আই ক্যাচি, দেখতে সুন্দর একটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন লিখবেন যাতে সিটিআর রেট বাড়ে, হ্যাঁ? তাহলে আপনার সিটিআর অপ্টিমাইজেশন হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে অপ্টিমাইজেশন অফ দ্য কনটেন্ট বেসড অন দ্য সার্চ ইনটেন্ট। একটু আগে বললাম, কেউ যেটা লিখে সার্চ দিবে, এটা একটা কোয়েশ্চেন করছে, এই কোয়েশ্চেনের অ্যান্সার যাতে আপনার ওই কনটেন্টে যেয়ে পায় প্রপারলি, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনার এটা সার্চ ইনটেন্ট ফিল আপ হবে, হ্যাঁ? এই দেখেন, তাহলে আপনার কনটেন্টটা অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ অফ দ্য কনটেন্ট বেসড অন দ্য সার্চ ইনটেন্ট, হ্যাঁ? এখানে যেটা সার্চ করতেছে এই ইনটেন্ট ফিল আপ হইতে হবে আপনার কনটেন্টের ভিতরে। মানে এইটা লিখে মনে করেন এটা একটা কোয়েশ্চেন করছে, বা মানে কোনো কিছু জানতে চাইছে, যে Canon ভার্সেস Nikon, Canon Nikon এর ভিতরে কোনটি বেস্ট? তো আপনি হচ্ছে এখানে ওইটার অ্যান্সার করতে হবে। ওই এই প্রশ্নের বা এই যেটা জানতে চাইছে সেটার প্রপার আপনি জানাইতে হবে। ভালোভাবে কনটেন্ট লিখতে হবে। যাতে সে আপনার কনটেন্টে পড়ে সে তার যেটা জানতে চাইছে সেটা জানতে পারে, হ্যাঁ? আ আপনার হচ্ছে একটা এই কিওয়ার্ড এর জন্য একটা বেস্ট কনটেন্ট লিখতে হবে। তাহলে মানে সার্চ ইনটেন্ট ফিল আপ হবে।
পেজ লোডিং স্পিড, এটাও কিন্তু এগুলো যেগুলো সবগুলো এতক্ষণ কথা বললাম, এগুলো সব অন পেজ এসইও ফ্যাক্টরস, হ্যাঁ? আচ্ছা, পেজ লোডিং স্পিড এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম যে, এই যে আপনারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে এই কনটেন্টটা আমরা একটা ট্যাবে ওপেন করি, তখন হচ্ছে কিন্তু এটা লোডিং হয়। কিছুক্ষণ ধরে লোডিং হবে। এই দেখেন এইখানে লোডিং হবে, এই যে ক্রস আছে, এখানে আবার ক্রসটা উঠে যাবে। মানে সবার উপরে লোডিং স্পিডের এইটা দেখা যায় আরকি। সো এই লোড হইতে কত সময় নিচ্ছে, হ্যাঁ? লোডিং স্পিড বাজে না ভালো, হ্যাঁ? এটার উপর র‍্যাংকিং ডিপেন্ড করে, এগুলো অন পেজ এসইও ফ্যাক্টরস, হ্যাঁ? এখন হচ্ছে এই এসইও পেজের লোডিং স্পিডটা ডেভেলপারকে দিয়ে ঠিক করাইতে হবে, হ্যাঁ? এনগেজমেন্ট রেট, ইউজার রিটেনশন থিংস, মানে এগুলো অন পেজ এসইও ফ্যাক্টরস। মানে একটা ইউজার, মনে করেন কেউ কোনো একটা ইউজার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিছে, সে আপনার ওয়েবসাইটে আসলো, এসে সে মনে করেন এই কতক্ষণ আপনার ওয়েবসাইটে টাইম স্পেন্ড করছে, এগুলোর উপরে কিন্তু র‍্যাংকিং এখন এগুলো ডিপেন্ড করে। তারপর হচ্ছে এগুলোর উপরে র‍্যাংকিং কিন্তু ডিপেন্ড করবে। তারপর হচ্ছে এই দেখেন, এগুলো হচ্ছে আপনার এই ফিল্ম ফটোগ্রাফি, নিকন ক্যামেরায় যে এটা কিন্তু অ্যাঙ্কর করছে। এখন আপনার এই কনটেন্ট পড়তে এসে সে কি আপনার ওয়েবসাইটে আরো কোনো এ এই যে এটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং হইছে। আপনার পেজে আরো আরেকটা কনটেন্ট পড়লো। মানে একটা কনটেন্ট পড়তে এসে আরো কনটেন্ট পড়তেছে। বা অন্য কোনো পেজে যাচ্ছে, হ্যাঁ? অন্য কোনো ক্যাটেগরিতে গেল বা অন্য কোনো পেজে গেল বা আরো কোনো অ্যাক্টিভিটি করলো। নিচে যে কনটাকে ফোন কলের ওইখানে কল দিবে বা মানে কোনো অ্যাক্টিভিটি করলো, হ্যাঁ? কোনো না কোনো জায়গায় ক্লিক করলো, হ্যাঁ? এটা অ্যাক্টিভিটি এগুলো যত বেশি করবে, তত বেশি আপনার হচ্ছে ওইটা কি হবে, ইউজার রিটেনশন রেট বেড়ে যাবে, এনগেজমেন্ট রেট বেড়ে যাবে, সরি। এনগেজমেন্ট রেট বেড়ে যাবে। যতক্ষণ থাকবে, বেশি সময় স্পেন্ড করলে রিটেনশন রেট বেড়ে যাবে। মানে যদি একবার আপনার ওয়েবসাইটে আসে, আবার কিছুদিন পরে আবার আসে, তাহলে মানে ওই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আবার আসে। তাহলে আবার একটা ভালো রিটেনশন হবে আরকি। ওইটার রিটেনশন হবে আরকি। সো এনগেজমেন্ট বেশি যত বেশি হবে, তত আপনার ওই কনটেন্টের র‍্যাংকিং তত ভালো আ হবে, হ্যাঁ? গুগলের নজরে আপনার কনটেন্টটা ভালো কনটেন্ট হিসেবে গণ্য হবে এবং র‍্যাংকিং দেখবেন দ্রুত ভালো হচ্ছে আরকি। ইট ফ্রেমওয়ার্ক মানে আপনার কনটেন্টটা কিন্তু ফ্রেশ হইতে হবে। আপনি যে কনটেন্ট আর্টিকেলটা লিখছেন, হ্যাঁ? সেটা ফ্রেশ হইতে হবে, হ্যাঁ? আপনার হচ্ছে তারপরে অরিজিনাল হইতে হবে, হ্যাঁ? আর ওই মনে করেন আপনি কনটেন্টটা লিখছেন, আর্টিকেলটা লিখছেন, ওই টপিকের উপরে আপনার এক্সপার্টিস থাকতে হবে বা আপনার হচ্ছে ট্রাস্টওর্দি হইতে হবে আপনার, হ্যাঁ? মানে আপনার এই আর্টিকেল যে লিখছে, মনে করেন এই কিওয়ার্ডের উপরে যে আর্টিকেল লিখছে, এই কিওয়ার্ডটা মনে করেন একটা টপিকের উপরে লিখছে, এই টপিকের উপরে এক্সপার্ট হইতে হবে। যে লিখছে তাকে কিন্তু এক্সপার্ট হইতে হবে। তাইলে কিন্তু গুগল প্রাধান্য দিবে। এই যে গুগল হচ্ছে র‍্যাংকিং এ তাদের বেশি প্রাধান্য দিবে, হ্যাঁ? এখন আপনার যদি এই যে দেখেন, এই হচ্ছে এই কনটেন্টটা লিখছে ক্রিস্টোফার ব্রেইন স্মিথ। এখন এর প্রোফাইলটা দেখি। গুগল কিন্তু এর প্রোফাইলটা পড়বে, হ্যাঁ? আপনাদেরকে অথরের প্রোফাইলের লিঙ্কটা এড করে দিবেন। এগুলো আপনার ইজি সিস্টেম। আপনারা কনটেন্ট পাবলিশের সময় অথরের অপশন আছে, ওইগুলো সিলেক্ট করা যায়, হ্যাঁ? অথরের পেজ ক্রিয়েট করবেন। অথরের পেজ ক্রিয়েট দেখেন, অথরের পেজ ক্রিয়েট করছে এদের। এই দেখেন অথর, এগুলো ইজি সিস্টেম, এগুলো ক্রিয়েট করবেন। Chris Bryan is a travel and documentary photographer based in Europe. সে একজন নিজে ফটোগ্রাফার, হ্যাঁ? এই কনটেন্টটা যে লিখছে সে কিন্তু নিজে একজন ফটোগ্রাফার। সো এই টপিকটা কিন্তু ফটোগ্রাফি টপিকের ভিতরে পড়ে। সো এই টপিকের ভিতরে তাহলে একজন এক্সপার্টই তার মানে একজন এই কনটেন্ট লিখছে, হ্যাঁ? সো আপনাদেরকে এইভাবে একজন অথর প্রোফাইলটা ক্রিয়েট করবেন। অথর যেন এই কনটেন্টে যে লিখছে সে কিন্তু এক্সপার্ট হইতে হবে। মানে এই বিষয়ে এই সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান হইলেও থাকতে হবে। মানে টুকটাক জ্ঞান বা এক্সপার্ট হলে তো খুবই ভালো। র‍্যাংকিং এ আরো বেশি হেল্প করবে, হ্যাঁ? এই কনটেন্টটাকে র‍্যাংক হইতে আরো বেশি হেল্প করবে। এ সে যদি এক্সপার্ট হয়। আ সো আমাদেরকে উম এই হ্যাঁ? এক্সপেরিয়েন্স আ অথরিটিভ, এ এতে অথরিটিভ, ইতে এক্স এক্স ইতে এক্সপার্টিস, সরি। ইতে এক্সপার্টিস, এতে অথরিটিভ, টিতে ট্রাস্টওয়ার্দি। তো আমাদের হচ্ছে আমাদের কনটেন্টটা ইট ইট এপ্লাই হতে হবে, হ্যাঁ? মানে এই যে কনটেন্টটা লিখতেছে সে এক্সপার্ট হইতে হবে। এই যে কনটেন্টটা লিখতেছে সে এই ফিল্ডে বা এই টপিক নিয়ে সে তার জ্ঞান আছে। মানে সে টপিক নিয়ে সেই টপিকে সে এক্সপার্ট বা ওই ক্যাটেগরিতে সে এক্সপার্ট। মানে এই টপিকটা কি? এই কনটেন্টের টপিক কি হচ্ছে ফটোগ্রাফি। দেখেন, দেখে বোঝা যাচ্ছে Nikon ভার্সাস Canon হুইচ ইস দ্যা বেস্ট। এটা কনটেন্ট রাইটাররা কিন্তু আপনি যাকে হায়ার করবেন, অনেক সময় আপনার হচ্ছে এটা একটা ট্রিকস আপনাদেরকে বলি। ট্রিক্সটা হচ্ছে আপনারা একটা ফেক করবেন, ফেক পেজ ক্রিয়েট করবেন এখানে।
হ্যাঁ? এখানে একটা ফেক পেজ আপনাদের ওয়েবসাইটে ক্রিয়েট করবেন যেখানে আপনার হচ্ছে একজন ফ্যাম মানে LinkedIn এর কোনো একটা পারসন মনে করেন যারা ফটোগ্রাফি নিশে এক্সপার্ট, হ্যাঁ? ফটোগ্রাফার বা ফটোগ্রাফি নিশে এক্সপার্ট, নিশ কনটেন্ট রাইটিং কনটেন্ট রাইটার, ফটোগ্রাফি নিশ কনটেন্ট রাইটার লিখে সার্চ দিবেন LinkedIn এ। দেখবেন তাদের প্রোফাইলটা পাবেন, হ্যাঁ? তো তাদের ভিতরে একজনকে বা ট্রাভেল ফটোগ্রাফি ফটোগ্রাফার তাদেরকে আপনার হচ্ছে এই অথর বানাবেন। হ্যাঁ? তাদের নাম LinkedIn থেকে তাদের প্রোফাইলের নামটা নিবেন। নাম দিয়ে একটা অথর অ্যাকাউন্ট করবেন আপনার ওয়েবসাইটে। তারপর তাদের এই যে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট এড করবেন, LinkedIn থাকলে LinkedIn, Facebook, Instagram অ্যাকাউন্ট এখানে লিংক করে দিয়ে তারপর হচ্ছে নিচে তার একটু অ্যাবাউট তার সম্পর্কে কিছু লিখে তৈরি হয়ে যাবে। তারপর আপনি যখন কনটেন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু কনটেন্ট ক্রিয়েট কি বলে আপনার ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করবেন, তখন হচ্ছে ওইখানে অথর সিলেক্ট করতে পাওয়া যায়। তখন হচ্ছে আপনার ওই অথরটা সিলেক্ট করে দিবেন এবং কনটেন্টের সবার উপরে আপনি এবার লিখে দিবেন বাই এত লাস্ট আপডেটেড এত বাই ক্রিস্টোফার ব্রায়ান স্মিথ এইভাবে লিখে দিবেন, হ্যাঁ? কনটেন্টটা যখন পাবলিশ করবেন তখন হচ্ছে ওই কনটেন্টের বডি সেকশনে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে বডি সেকশন নিচের এই যেগুলো। সো এই বডি সেকশনে এই যে বাই রিটেন বাই আপনার হচ্ছে ওই অথরের নাম এটা আরকি। একটু ব্রেইন খাটাবেন ভাই। এগুলো অনেকের বুঝতে একটু কষ্ট হয় বাট একটু ব্রেইন খাটালেই একদম ইজি এগুলো বোঝা। এই ছিল আপনার অন পেজ এসইও, হ্যাঁ? অন পেজ এসইও এগুলাই হচ্ছে অন পেজ এসইও ফ্যাক্টরস, হ্যাঁ? সো আজকের ক্লাস মানে এই পর্যন্তই। নেক্সট টপিক আমাদের এই নেক্সট টপিক হচ্ছে কি বলে? সরি আ আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।